Welcome all to the second part of video on modifiers. I'm Anwar Hussain. In my previous video, I discussed words and phrases used as pre-modifiers, and in this video, we are going to learn words and phrases which are used as post-modifiers. I hope you will be with me till the end and enjoy the video. Anyway, let's get started. Use of post modifiers in English. তোমরা জানো post modifiers হিসেবে বেশ কিছু words and phrase এবং clause ব্যবহার হয়ে থাকে। এগুলির মধ্যে যে words এবং phrase বা clause post modifier হিসেবে ব্যবহার হয় তার একটা তালিকা তোমাদের প্রথমে দেখাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ নাম্বার এ অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। নাম্বার বি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমরা জানো যে যখন কয়েকটা শব্দ মিলে অ্যাডভার্বের কাজ করে তখন সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয় এবং একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজও বাক্যে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। নাম্বার সি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার্স হিসেবেও কাজ করে আবার প্রি মডিফায়ার হিসেবেও কাজ করে। নাম্বার ডি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ প্রি মডিফায়ার হিসেবেও কাজ করে আবার পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করে। পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল একটা শব্দের পরে বসে একটা নাউনের পরে বসে তাকে পোস্ট মডিফাই করতে পারে। নাম্বার 8 পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এর সঙ্গে যখন অতিরিক্ত কোনো শব্দ যোগ হয়ে একটা ফ্রেজে রূপান্তরিত হয় তখন তাকে পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলা হয় এবং একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজও পোস্ট মডিফায়ার হিসেবে বাক্যে ব্যবহার করা যায়। এবার আমরা দেখব অ্যাডভার্বকে আমরা কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে বাক্যে প্রয়োগ করতে পারি। তার আগে আমরা জেনে নিই অ্যাডভার্ব কিভাবে তৈরি হয়। তোমরা জানো যে অ্যাডজেক্টিভ প্লাস ly ইকুয়ালস অ্যাডভার্ব হয়। অনেক ধরনের অ্যাডভার্ব রয়েছে, এর মধ্যে মূলত তিন প্রকার অ্যাডভার্ব বেশি ব্যবহৃত হয় এবং সেগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। তো অ্যাডজেক্টিভ প্লাস ly যোগ করলে যে অ্যাডভার্বটি তৈরি হয় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব একটা অ্যাডভার্ব কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। তার আগে একটু বলে নেই, অ্যাডভার্ব মূলত একটা ভার্বকে পোস্ট মডিফাই করে, একটা নাউনের পরে বসে সেই নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখে নিই। এ tortoise walks slowly। এখানে ly যুক্ত এই অ্যাডভার্বটি, দ্যাট ইজ অ্যাডভার্ব অফ ম্যানারটি, ওয়ার্কস এই ভার্বটি পরে বসে এই ভার্বকে মডিফাই করেছে। অর্থাৎ একটা অ্যাডভার্ব ভার্বের পরে বসে তাকে মডিফাই করে এবং এছাড়াও একটা অ্যাডভার্ব একটা নাউনের পরে বসেও তাকে মডিফাই করতে পারে। আশা করি যে লার্নার্স ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য পয়েন্ট। এবার আমরা দেখব কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিভাবে তৈরি হয় সেটা আগে তোমাদের দেখাবো। প্রিপোজিশন তোমরা জানো ইন, অ্যাট, অফ, অন, ফর, বাই, উইথ, উইদাউট, এগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়ালস অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। বিয়াল ফ্রেজ।
প্রিপোজিশনের পরে নাউন যোগ হয়ে যদি এই সবগুলো কোনো একটা বাক্যে বসে অ্যাডভার্বের মতো কাজ করে বা অ্যাডভার্বের কাজ করে, তখনই তাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি। এবার আমরা দেখব কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে বাক্যে ব্যবহার হয়। হি does his work in a proper way। এখানে in a proper way সে কিভাবে কাজ করে এই ভার্বকে মডিফাই করেছে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন একটা প্রিপোজিশন, এরপরে আর্টিকেল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই সবগুলো মিলে এখানে এই ভার্বকে বিশেষিত করেছে। অর্থাৎ ভার্বকে যে ওয়ার্ড বা ফ্রেজ বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলা হয়। যেহেতু অনেকগুলো শব্দ মিলে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, তাই একে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি you have understood the point. Dear learners, now I like to tell you about present participle. তোমরা জানো যে প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবেও কাজ করে এবং পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করে। তো প্রথমে আমরা জেনে নিই প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে এবং প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে গঠিত হয়। ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, that is the base form of the verb, এরপর আইএনজি যুক্ত হয়ে যদি কোনো নাউনের পরে বসে বা পূর্বে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা তাকে বিশেষিত করে, তাহলে আমরা এই আইএনজি যুক্ত ভার্বকে প্রেজেন্ট পার্টিসিপল বলি। প্রেজেন্ট পার্টিসিপল যার পরে বসবে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এবং প্রেজেন্ট পার্টিসিপল ইজ এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো চলো আমরা প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয় তার একটা উদাহরণ দেখে নিই। I saw some boys playing। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লেইং আইএনজি যুক্ত ভার্বটি সাম বয়েজ এর পরে বসে সাম বয়েজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। অর্থাৎ সাম বালক, অর্থাৎ কিছু বালক কি অবস্থায় রয়েছে, কি করছে, খেলছে। তাহলে যেহেতু এই নাউনের পরে বসে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং এটি আইএনজি যুক্ত একটি ভার্ব, তাই এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো যখন তোমাদের বলা হবে যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, তখন তোমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে, তাহলে এটি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করবে। এবার আমরা দেখে নেব প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কাকে বলে। তো প্রথমে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের গঠনটা দেখে নিই। V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন ইকুয়ালস present participle phrase। অর্থাৎ মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন যদি কোনো নাউনের পরে বসে তাকে বিশেষিত করে বা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেটিকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এবার আমরা দেখে নিই একটা প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। I saw some birds flying in the sky। এখানে দেখতে পাচ্ছ তোমরা flying in the sky, আইএনজি যুক্ত ভার্ব প্লাস
অতিরিক্ত অংশ। এই আইএনজি যুক্ত ভার্ব প্লাস অতিরিক্ত অংশ যখন কোনো নাউনের পরে বসবে তখন এটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ একে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই স সাম বার্ডস, এখানে সাম বার্ডস এই নাউনটিকে পরে বসে তাকে মডিফাই করেছে, তাই আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলকে বলবো পোস্ট মডিফায়ার, ইউজড অ্যাজ পোস্ট মডিফায়ার। এবার আমরা দেখব পাস্ট পার্টিসিপল কাকে বলে। পাস্ট পার্টিসিপল যখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কোনো নাউনের পরে বসে তাকে মডিফাই করে তাকে আমরা পাস্ট পার্টিসিপল বলবো। পাস্ট পার্টিসিপল এটি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে, আবার পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে। তো আমরা দেখে নিই যে পাস্ট পার্টিসিপল কিভাবে গঠিত হয়। V3 দ্যাট ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। V3 ইকুয়ালস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যখন কোনো নাউনের পরে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা তাকে বিশেষিত করে তাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। তাহলে V3 ইকুয়ালস পাস্ট পার্টিসিপল। এবার আমরা পাস্ট পার্টিসিপল কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয় তার একটা উদাহরণ দেখব। I bought a phone made in China. এখানে মেড তোমরা দেখতে পাচ্ছ ফোন এই নাউনটির পরে বসেছে এবং এটি যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল তাই এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। এই মেড এই ভার্বের পাস্ট পার্টিসিপলটি ফোন নাউনের পরে বসে একে পোস্ট মডিফাই করেছে, তাই মেড এই পাস্ট পার্টিসিপলটি এখানে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। এবার ডিয়ার লার্নার্স আমরা জানবো পাস্ট পার্টিসিপল ফ্রেজ কাকে বলে। তো তার আগে আমরা পাস্ট পার্টিসিপলের গঠনটি দেখে নিই কিভাবে গঠিত হয়। V3 দ্যাট ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন মানে অতিরিক্ত শব্দ, এগুলি মিলে কি হয় পাস্ট পার্টিসিপল ফ্রেজ হয়। পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এবার আমরা দেখব পাস্ট পার্টিসিপল কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে বাক্যে ব্যবহার হয়। I received some money sent by my uncle. এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটি সাম মানের পরে বসে একে পোস্ট মডিফাই করেছে এবং এর পরে আরো কিছু শব্দ রয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল প্লাস অতিরিক্ত শব্দ যখন থাকবে তখন এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে ব্যবহার হবে। তো তোমাদের যদি বলা হয় পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল ফ্রেজ তখন তোমরা সেখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এর সঙ্গে আরো অতিরিক্ত শব্দ যোগ করে তাকে ফ্রেজে রূপান্তর করতে হবে। I hope dear learners you have understood everything I discussed here. Let's now see the next rule. Infinitive. একটা ইনফিনিটিভ ভার্বের পরে বা নাউনের পরে বসে তাকে পোস্ট মডিফাই করতে পারে। তাহলে চলো জেনে নিই ইনফিনিটিভ কি। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম কে ইনফিনিটিভ বলা হয়, যেমন টু প্লে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম
এই অংশকে বলা হয় ইনফিনিটিভ। এবার আমরা ইনফিনিটিভ কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয় সেটা দেখব। উই ইট টু লিভ। এখানে টু লিভ ইট ভার্বের পরে বসে তাকে মডিফাই করেছে, সুতরাং এই টু লিভকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। যেহেতু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এই ইট ভার্বকে মডিফাই করেছে, তাই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা বলবো ইনফিনিটিভ। এবার আমরা জানব ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে। ইনফিনিটিভ ফ্রেজ আমরা দেখে নিই কিভাবে গঠিত হয়। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপরে অর্থ অনুযায়ী প্রয়োজনীয় শব্দ বা শব্দগুচ্ছকে আমরা বলি ইনফিনিটিভ ফ্রেজ। যেমন টু প্লে ক্রিকেট। এখানে দেখতে পাচ্ছ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এরপরে রয়েছে এক্সটেনশন। এই সবগুলো একত্রে ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে কাজ করে। তো আমরা এখন দেখব একটা ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। উই রিড বুকস টু গেইন নলেজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এখানে নলেজ এক্সটেনশন এই সবগুলো এই বুকস নাউনের পরে বসে তাকে পোস্ট মডিফাই করেছে। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলা হয়, কিন্তু এরপরে যদি আমরা অতিরিক্ত শব্দ যোগ করি তাহলে সেটিকে ইনফিনিটিভ ফ্রেজ বলা হয়। তাহলে একটা ইনফিনিটিভ ফ্রেজ কি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। এবার ডিয়ার লার্নার্স আমরা জানবো প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে। প্রিপোজিশন প্লাস নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়। এখানে যে নাউনটি, সেই নাউনের জায়গায় একটা নাউন ফ্রেজ ব্যবহার হতে পারে, একটা নাউন ক্লোজ ব্যবহার হতে পারে। তো শুরুতে কি থাকবে? প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনের পরে নাউন, এই দুইটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করে। আমরা দেখে নিই। In the morning, তারপরে by means of। এখানে দেখতে পাচ্ছ ইন এর পরে একটা নাউন বসেছে, সুতরাং প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলবো। বাই মিনস অফ, এখানে দেখো বাই একটা প্রিপোজিশন, তারপরে নাউন, তারপরে এক্সটেনশন, এই জন্য এগুলোকে কি বলা হয়? প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। এবার আমরা দেখব প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। এ ম্যান অফ লেটার্স ইজ respected everywhere। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিপোজিশন প্লাস লেটার্স এই নাউনটি ম্যান নাউনের পরে বসে তাকে মডিফাই করেছে, সুতরাং এটি একটি পোস্ট মডিফায়ার। এবং যেহেতু এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাই এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। তাই তোমাদের যদি বলা হয় যে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, তখন তোমরা প্রিপোজিশন প্লাস নাউন যোগে সেই শূন্যস্থানটি
পূরণ করবে। Dear learners, now I like to tell you about appositive. তোমরা জানো appositive কে ইংরেজিতে case in apposition or noun in apposition ও বলা হয়। apposition সম্পর্কে তোমাদের আবারও একটু বলে নিই। apposition হচ্ছে একটি নাউন, একটা ফ্রেজ অথবা একটা নাউন ক্লজ যখন অন্য কোনো নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তখন এই নাউনকে বলা হয় অ্যাপোজিটিভ। চলো অ্যাপোজিটিভ এর একটা এক্সাম্পল দেখে নিই। অ্যাপোজিটিভ কিভাবে গঠিত হয় এটা দেখে নিই। নাউন কোমা noun or noun phrase অথবা noun clause plus comma plus extension। অর্থাৎ যে নাউনের একটা নাউনের পরে বসবে, ধরো এখানে একটা নাউন দেওয়া আছে, এই নাউনের পরে একটা নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ বসবে এবং এটি এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, তখন আমরা এই নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লজকে অ্যাপোজিটিভ বলবো। এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অ্যাপোজিটিভের পূর্বে এবং পরে কোমা ব্যবহার করতে হয়। অ্যাপোজিটিভকে কোমা দ্বারা আলাদা রাখতে হয়। এবার আমরা অ্যাপোজিটিভ এর একটা ব্যবহার দেখব, কিভাবে অ্যাপোজিটিভ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। Mr. Rakib a businessman is very honest। এখানে তোমরা দেখতে পাচ্ছ মিস্টার রকিব, এটি একটি নাউন এবং এই নাউনের পরে আরো একটা নাউন ফ্রেজ ব্যবহার করা হয়েছে, এ বিজনেসম্যান, অর্থাৎ মিস্টার রকিব সম্পর্কে অতিরিক্ত তথ্য আমরা পাচ্ছি এই বিজনেসম্যান এই ফ্রেজ থেকে। অর্থাৎ মিস্টার রকিব পেশায় একজন ব্যবসায়ী, তিনি ব্যবসা করেন। এই অতিরিক্ত শব্দ যেহেতু এই নাউন ফ্রেজ রকিব সম্পর্কে দিচ্ছে, তাই এই নাউন ফ্রেজকে আমরা বলবো অ্যাপোজিটিভ। এবং অ্যাপোজিটিভ এর পূর্বে এবং পরে কি বসাতে হয়? একটা কোমা বসাতে হয়, অর্থাৎ কোমা দ্বারা অ্যাপোজিটিভকে আলাদা রাখতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাপোজিটিভ কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। ডিয়ার লার্নার্স, এবার আমরা জানবো রিলেটিভ ক্লজ। তো রিলেটিভ ক্লজ কাকে বলে সেটা আমরা আগে একটু জেনে নিই। রিলেটিভ প্রোনাউন তোমরা নিশ্চয়ই জানো যে হু, হুইজ, দ্যাট, হোয়াট, এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এই রিলেটিভ প্রোনাউন দ্বারা যখন কোনো ক্লজ শুরু হয় তখন তাকে রিলেটিভ ক্লজ বলা হয়। যেমন আমরা দেখে নিই স্ট্রাকচারটি, হু, হুইজ, দ্যাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এইভাবে রিলেটিভ ক্লজ গঠিত হয়। প্রথমে রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইজ, দ্যাট, এরপরে একটা ভার্ব থাকবে এবং তারপরে এক্সটেনশন থাকবে। এইভাবে রিলেটিভ ক্লজ তৈরি হয়। এবার আমরা দেখব কিভাবে রিলেটিভ ক্লজ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। I know the boy who comes here every day। এখানে তোমরা দেখতে পাচ্ছ হু দিয়ে একটা ক্লজ শুরু হয়েছে, এই ক্লজকেই বলা হয় রিলেটিভ ক্লজ এবং এটি এই বয় নাউনের পরে বসছে। বয় নাউনের পরে বসে এই বয় নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে যে আমি বালকটিকে চিনি, এই বালকটি এখানে প্রতিদিন
আসে। তাহলে যেহেতু এই ক্লজটি নাউনের পরে বসেছে, তাই এই ক্লজটিকে আমরা কি বলবো? পোস্ট মডিফায়ার বলবো। তাহলে একটা রিলেটিভ ক্লজ ও একটা নাউনের পরে বসে তাকে পোস্ট মডিফাই করতে পারে। Dear learners, I think you have been benefited by watching this video. Thank you for watching this video. I'll be present in front of you with a new video. Till then, be good, be happy. Thank you.